আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের রিয়াদ স্যার আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 5, অর্থাৎ আমাদের ধারাবাহিক ক্লাসের ক্লাস নাম্বার 5-এ আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সমুদ্র ফেসবুক পেজ, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল এবং হচ্ছে বাংলা বিদ্যা ফেসবুক পেজ, তিনটি চ্যানেলেই এক নাগারে আপলোড করা হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা পরবর্তী 5টা ক্লাসে আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যে বাংলা ব্যাকরণের একদম বেসিক লেভেল নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো বাংলা ব্যাকরণের একদম টোটাল বাই বেসিক লেভেলগুলোর মধ্যে আমরা আজকের ক্লাস হচ্ছে ডে 5 ডে 6, অর্থাৎ আমরা আজকে ক্লাস নাম্বার 6 নম্বরে অবস্থান করতেছি। অর্থাৎ এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি একদম রুট লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বাংলা গ্রামারটাকে শেষ করতে পারবেন। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আর মনে রাখবেন, যে কোনো চাকরি পরীক্ষা, যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা, এই যে টপিকসগুলো আমি পড়াচ্ছি এইগুলো থেকে সম্ভবত 1 নম্বর কোশ্চেন অ্যানসার করতে পারবেন। আসেন আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলি, যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়। যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের ফুসফুসে যে বাতাসটা থাকবে সেই বাতাসটা আমাদের মুখবিবরে বাধার সম্মুখীন হবে। এখন আমি যদি আপনাকে বলি ক, দেখেন আমি যখন ক বর্ণটা উচ্চারণ করলাম, উচ্চারণ করার সাথে সাথে কিন্তু এটা আমাদের মুখের মধ্যে কিন্তু বাধা পাচ্ছে। যেহেতু বাধা পাচ্ছে তাহলে সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন ধ্বনি। এবার আসেন, এই যে ব্যঞ্জন ধ্বনির যে প্রতীকগুলো থাকে বা ব্যঞ্জন ধ্বনির যে সাংকেতিক চিহ্নগুলো থাকে, সেই সাংকেতিক চিহ্নটাকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ বলা হয়। মনে রাখবেন, এই ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টা স্যার? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা, যার মধ্যে মৌলিক ব্যঞ্জন হচ্ছে 30টা। কয়টা? 30টা। যে মৌলিক ব্যঞ্জনগুলা, সেই মৌলিক ব্যঞ্জনগুলো কিন্তু আমরা ধ্বনি ও বর্ণ ক্লাসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। এবার আসেন, এই মৌলিক ব্যঞ্জন কয়টা? মৌলিক ব্যঞ্জন হচ্ছে 30। এবং এখানে আরেকটা যেটা হয় যে স্পর্শ ধ্বনি কয়টি? স্পর্শ ধ্বনি হচ্ছে 25টা। নাসিক্য ধ্বনি কয়টি? 5টি। ও ইয় মধ্যন্ন দন্তন্য ম। অন্তস্থ ধ্বনি 4টি। জর ল ব, জ অন্তস্থীয় জ, বয়শূন্য র ল ব, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। উষ্ম বর্ণ বা শীষ বর্ণ হচ্ছে 3টি। তালিবস্য মূর্ধন্যস্য হ, তালিবস্য মূর্ধন্যস্য হ, এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। পার্শ্বিক বর্ণ একটা, সেটা হচ্ছে ল। পার্শ্বিক বর্ণ কয়টা? একটা, সেটা হচ্ছে ল। তারণজাত বর্ণ হচ্ছে 2টা। ডয় শূন্য র, ঢয় শূন্য র। কম্পোজাত বর্ণ হচ্ছে একটি, যেটা হচ্ছে বয় শূন্য র। এখন আসেন যে এই যে টপিকটা, এখানে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, মনে রাখবেন এই বিষয়টা থেকে আপনি সম্ভবত একটা কোশ্চেন আপনি অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট ফর এনি আদার অ্যাডমিশন টেস্ট, এনি আদার জব সেক্টর। এবার আসেন যে আমাদের মনে রাখতে হবে উচ্চারণের স্থান। ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে গেলে আমাদের 5টা স্থান কাজ করে। একটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। আবার বলি, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলো হচ্ছে উচ্চারণের স্থান। এবং বাতাসের উপর নির্ভর করে ব্যঞ্জন বর্ণগুলোকে বা ব্যঞ্জন ধ্বনিগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ। অঘোষটাকে ভাগ করা হয় 2 ভাগে, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। আর ঘোষটাকে ভাগ করা হয় 3 ভাগে, একটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ, আর একটা হচ্ছে কোনটা স্যার? আর একটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। এখন আসেন এই অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। এখন আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, কিছু বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণগুলো হচ্ছে ক, চ, ট, ত, প। আমার সাথে বলুন, ক, চ, ট, ত, প। ক, ছ, ট, ত, প, ক, ছ, ট, ত, প। অর্থাৎ এই যে ক, খ, গ, ঘ, ঙ, ছ। এমন মনে রাখবেন, এই যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো থাকতেছে তাদেরকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন অথবা স্পর্শ ব্যঞ্জন। অর্থাৎ এই স্পর্শ ব্যঞ্জন কয়টা? 25টা। এর মধ্যে নাসিক্য ব্যঞ্জন কয়টা? নাসিক্য ব্যঞ্জন হচ্ছে 5টা। আমি আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। কিভাবে? আপনি আগে এখানে খেয়াল রাখবেন, উচ্চারণের স্থান হচ্ছে 5টা। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ সমান ক, তালব্য সমান চ, মূর্ধা সমান ট, দন্ত সমান ট, ওষ্ঠ সমান হচ্ছে প। এবার আসেন যে
এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। এখানে কোশ্চেনটা এভাবে আসে যে নিচের কোন বর্ণটি অঘোষ অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ বা অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, অথবা নিচের কোন বর্ণটি ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, এইভাবে কোশ্চেন আসে। আর আরেকটা যে জিনিসটা যে যুক্ত বর্ণ থেকে এই টপিকসটা থেকে কোশ্চেন থাকতে পারে, যে যুক্ত বর্ণ থেকে কিন্তু এখানে কোশ্চেন থাকে। অর্থাৎ আমি যে এখানে কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ দিয়েছি, অর্থাৎ যে এখান থেকে আপনি 100% কমন পাবেন যদি আসে, এগুলো থেকে আসবে। অর্থাৎ এখান থেকে আমি কয়েকটা সঠিক গুরুত্বপূর্ণগুলো দেখাই দিচ্ছি। যেমন এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষীয় গুরুত্বপূর্ণ, দেখেন এখানে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি মনে রাখবেন, এগুলো থেকে আপনি পরীক্ষা পেয়ে যাবেন। অর্থাৎ এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এগুলো থেকে এই যুক্তবর্ণগুলো কিন্তু পরীক্ষায় আসে। আসেন আমরা কিছু কোশ্চেন সলভ করি যে মহাপ্রাণ ধ্বনি কোনটি। যে বিগত বছরগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দেখেন এখানে যে বলা আছে যে মহাপ্রাণ ধ্বনি কোনটি, অর্থাৎ মহাপ্রাণের কথা বলা আছে। দেখেন গ, এটা হচ্ছে অল্প প্রাণে পড়ে। ড, এটা হচ্ছে অল্প প্রাণে পড়তেছে। বর্গীয় জ, এইটাও অল্প প্রাণে পড়তেছে, কিন্তু এখানে খটা হচ্ছে মহাপ্রাণে পড়তেছে। কিভাবে দেখেন, এই যে খ হচ্ছে মহাপ্রাণ, আর এগুলো দেখেন কিন্তু প্রত্যেকটাই অল্প প্রাণের মধ্যে পড়তেছে। এরপর আসেন কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে। মনে রাখবেন বাংলা ভাষা এসেছে প্রাকৃত ভাষা থেকে, প্রাকৃত ভাষা গোষ্ঠী থেকে কিন্তু বাংলা ভাষার উদ্ভব। এবার আসেন অভিধানিক ক্ষীয় বর্ণ কোথায় থাকে। ক্ষীয় বর্ণ হচ্ছে ক বর্ণের অন্তর্গত হিসাবে থাকে। আমরা কারণ জানি ক্ষীয়কে বাংলায় কি পাই, ক যোগ মূর্ধন্য ষ, এইগুলো মিলিয়ে কিন্তু হয় ক্ষীয়। 4 নম্বর হচ্ছে নিচের কোনগুলো অঘোষ ধ্বনির উদাহরণ, অর্থাৎ অঘোষ। তাহলে আমরা জানি দেখেন গ ঘ এগুলো হচ্ছে ঘোষ, বর্গীয় ঝ এগুলো ঘোষ, তালিবর্ষ মূর্ধন্য ষ এগুলো হচ্ছে ঘোষ, কিন্তু সঠিক ক খ এগুলো হচ্ছে অঘোষ। আবার স্বরের উচ্চারণের স্থান কোনটা, স্বরের উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে। এগুলো হচ্ছে আমাদের ওই যে কোশ্চেন ছিল বাংলা ব্যাকরণ নিয়ে, বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। নাম কি ছিল, দ্য গ্রামারিন, না সরি বেঙ্গলি গ্রামারিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা রচিত কে ছিলেন, রাজা রামমোহন রায়। কত সালে এটা রচিত হয়, 1826 সালে। পরবর্তীতে এটাকে কি করা হয়, অনুবাদ করা হয়। অনুবাদ করে এটার নাম কি দেওয়া হয়, গৌড়ীয় ব্যাকরণ, যেটা রচিত হয় 1833 সালে। বাচ্চারা আশা করি আজকের যে লেকচারটি ছিল, লেকচার নাম্বার 6 ব্যঞ্জন ধ্বনি নিয়ে, এই ব্যঞ্জন ধ্বনি নিয়ে আপনাদের মাঝে আর কোনো সমস্যা আশা করি আর থাকবে না। তো সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের ক্লাসগুলোকে আপনারা নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।